আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে প্রাচীন বাংলার ইতিহাস একটু জেনে নেব। বলুন তো, বাংলার প্রথম স্বাধীন রাজার নাম কি? বাংলার প্রথম স্বাধীন নরপতি হলো শশাঙ্ক। শশাঙ্ক 606 সাল থেকে 637 সাল পর্যন্ত বাংলার নরপতি ছিলেন। বাংলার তিনি প্রথম সার্বভৌম রাজা বলা হয় তাকে, সার্বভৌম রাজা। এরপরে শশাঙ্কের পরে তার পরের ইতিহাস আর তেমন জানা যায় না, কিন্তু এরপরে বাংলার ইতিহাসে পাল বংশের সাম্রাজ্য শুরু হয়। পাল বংশের কয়েকজন রাজা নাম খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমরা যদি বলি গোপাল 750 অথবা 756 সাল এর মধ্যে বাংলার উত্তর দিকে, বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে নওগাঁ, রাজশাহী বা বগুড়া এই অঞ্চলে তিনি ক্ষমতাসীন হয়েছিলেন এবং তিনি প্রথম বাংলায় পরিবারতন্ত্রের সূচনা করেছিলেন। তাহলে পরীক্ষায় যদি এরকম আসে যে বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন, বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। শশাঙ্ক আবার কোথাকার রাজা ছিলেন সেটা একটা ব্যাপার, তিনি গৌড়ের রাজা ছিলেন। গৌড় কোথায়? গৌড়ের মূল ভূখণ্ডটা মূলত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়, কিন্তু বাংলাদেশের বর্তমান যে চাঁপাইনবাবগঞ্জ জেলা আছে সেখানেও কিন্তু গৌড়ের একটা অংশ আছে। এই জন্য পরীক্ষা অনুষ্ঠানে প্রশ্ন হয় যে গৌড়ের কোন অংশটি বর্তমান বাংলাদেশে অবস্থিত, সেটি হলো গৌড়ের চাঁপাইনবাবগঞ্জ জেলা। এবং এই শশাঙ্কের যে রাজধানী সেটা ছিল হলো কর্ণ সুবর্ণ। বিসিএস থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত জায়গাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা যদি বলি যে বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? শশাঙ্ক। শশাঙ্ক 606 সাল থেকে 637 সাল পর্যন্ত বাংলার রাজা ছিলেন। তিনি যে রাজা ছিলেন যে অঞ্চলে, সেটা হলো গৌড় এবং এর রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এরপরে বাংলায় একটা অস্থির সময় চলে, যেটাকে মাৎস্যন্যায় বলে। মাৎস্যন্যায় মানে হলো আইন শৃঙ্খলাবিহীন একটা অরাজকপূর্ণ অবস্থা। সেই অবস্থার অবসান ঘটান হলো গোপাল। তিনি 750 সালের দিকে বাংলার সিংহাসন আরোহণ করেন এবং তিনি প্রায় তার যে রাজবংশ পাল বংশ প্রায় দীর্ঘ 400 বছর বাংলার শাসন কার্য পরিচালনা করেছিল, যে কারণে গোপালের পাল বংশ বাংলার ইতিহাসে খুবই বিখ্যাত। এবং তিনি বাংলায় প্রথম পরিবারতন্ত্র চালু করেছিলেন। বাংলায় প্রথম পরিবারতন্ত্র চালু করেন কে? গোপাল। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ সূচনা করেন কে? গোপাল। গোপালের পুত্র ধর্মপাল, তাকে বলা হয় যে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় তাকে। তিনি উত্তরা পথস্বামী নামেও পরিচিত। তাকে উত্তর ভারতের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেছিলেন, যে কারণে তাকে উত্তরা পথস্বামী বলা হয়। আপনারা জানেন যে নওগাঁয় যে পাহাড়পুর বা সোমপুর বিহার রয়েছে, সেই বিহারটাও কিন্তু ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। তার সময়ে যে পাহাড়পুর যে বৌদ্ধ বিহার, সেটা তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় বিহার ছিল। পালরা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, তারা হিন্দু বা শৈব ছিলেন না। আর শশাঙ্ক তিনি কিন্তু শৈব ছিলেন। ঠিক আছে। ধর্মপালের পরে দেবপাল, রামপাল, মদনপাল এরকম অনেক শাসক এসেছেন। যেমন আমরা যদি সন্ধ্যাকর নন্দীর কথা বলি, সন্ধ্যাকর নন্দী পাল বংশের একজন বিখ্যাত ঐতিহাসিক। তার একটা চমৎকার বই আছে, বইটার নাম হলো রামচরিত অথবা চরিতম এরকম বলে আর কি। রামচরিতম এই গ্রন্থটা 2টা শ্লোকে লেখা। কেউ কেউ বলেন যে রাম, সীতা এবং লক্ষ্মণের যে কাহিনী আছে মহাভারতের, সে রামায়ণের, সেই কাহিনী অবলম্বনে সন্ধ্যাকর নন্দী রামচরিতম লিখেছেন। অনেকে বলেন যে রামপাল কর্তৃক বরেন্দ্র পুনরুদ্ধার করার ক্ষেত্রে তিনি যে অবদানটা রেখেছিলেন, সেই উপলক্ষে রামচরিত গ্রন্থটা লেখা হয়েছে। এবং সে পতন হয় 1161 সালে, কেউ বলেছেন 1144 সালে। মদন পালের সময় এই বংশের পতন ঘটে। এবং রামপাল একজন শাসক ছিলেন, যাকে পাল বংশের শেষ মুকুটমণি বলা হয়। প্রায় 750 থেকে 1144 যদি ধরি আমরা, এই বিশাল একটা সময় ধরে পাল বংশ বাংলার সিংহাসনে বাংলার ক্ষমতাসীন ছিল। এবং এরা উত্তর পশ্চিমাঞ্চলে ছিল, নওগাঁ, রাজশাহী এই অঞ্চলের শাসক ছিল। পালরা কি ছিল? পালরা আমি বললাম যে বৌদ্ধ ধর্ম অনুসারী ছিল। তিনি প্রথম বাংলার বংশ চালু করেন বা পরিবারতন্ত্র সূচনা করেন। এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিল ধর্মপাল। এই বংশের বিখ্যাত একজন লেখক সন্ধ্যাকর নন্দী, তার রামচরিত গ্রন্থ থেকে আমরা ইতিহাসের অনেক উৎস পাই। এই বংশের শেষ শাসক হলো মদন পাল। আমরা আরেকটু দেখি, যেহেতু
আছে সেন বংশের কথা যদি আমরা বলি, সেন বংশের রাজারা এনারা আবার বৌদ্ধ ছিলেন না, এনারা দাক্ষিণাত্যে ছিলেন এবং তারা মূলত ব্রাহ্মণ ছিলেন, এবং তারা দাক্ষিণাত্য থেকে বাংলায় এসেছিল। এই বংশের প্রথম পুরুষ হলো সামন্ত সেন। সামন্ত সেনের ছেলে, তার নাম হলো হেমন্ত সেন। হেমন্ত সেনকেই এই বংশের প্রতিষ্ঠাতা বলা হয়, হেমন্ত সেন। হেমন্ত সেনের ছেলে বিজয় সেন, বিজয় সেনকে বলা হয় বাংলা, সমগ্র বাংলা বিজয়ী প্রথম শাসক হলো বিজয় সেন। তিনি দীর্ঘ 62 বছর ক্ষমতাসীন ছিলেন এবং বাংলার প্রায় সমগ্র অঞ্চল তিনি জয় করতে সক্ষম হয়েছিলেন। এই জন্য বিজয় সেনকে বলা হয় যে সেন বংশের শ্রেষ্ঠ রাজা। তাহলে তারা কি ছিলেন? সেন বংশের রাজারা ব্রাহ্মণ ছিলেন। তাদের প্রথম পুরুষ ছিল সামন্ত সেন, তার ছেলে হেমন্ত সেন ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। বিজয় সেন ছিল সমগ্র বাংলা বিজয়ী প্রথম শাসক, এবং তার ছেলে যে বল্লাল সেন ছিলেন তার সময় কৌলিন্য প্রথা চালু হয়, যে কারণে হিন্দু সমাজে একটা ব্যাপকতর ভাঙন দেখা দেয়, অর্থাৎ উঁচু শ্রেণী নিচু শ্রেণীর মধ্যে বিভাজন দেখা দেয়, যার ফলে বলা হয় যে বাংলায় যে মুসলিম যে সম্প্রসারণ বা ইসলাম প্রচারের যে সাফল্য, তার পিছনে বল্লাল সেনের কৌলিন্য প্রথা অনেকটাই দায়ী। এবং এরপরে বল্লাল সেনের পরে হয় লক্ষণ সেন। লক্ষণ সেনের সময় বখতিয়ার খলজি নামে একজন বিখ্যাত ব্যক্তি বাংলা জয় করে ফেলেন এবং তিনি তুর্কি বীর ছিলেন। তার সময়ই প্রথম বাংলা মুসলমানদের আন্ডারে চলে আসে। তার মানে হলো যে শশাঙ্ক, পাল বংশ অথবা সেন বংশ পর্যন্ত বাংলায় কোনো মুসলিম শাসকের কথা পাওয়া যায় না, বরং বখতিয়ার খলজি 1204 সালে যখন লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করে নেন, বিশেষ করে নদিয়া অর্থাৎ কুষ্টিয়া অঞ্চলটা তিনি দখল করেন, বিহার দখল করে ফেলেন, তখন তিনিই প্রথম বাংলার মুসলিম শাসক। এবং তিনি ইতিহাসে এই জন্য বিখ্যাত যে তিনি প্রথম সমগ্র বাংলা বিজয়ী, তিনি প্রথম বাংলায় মুসলিম শাসনের সূচনা করতে সক্ষম হয়েছিলেন। এর পরে যদি আমরা বলি যে লক্ষণ সেনের মধ্য দিয়েই কিন্তু সেন বংশের পতন হয়নি, বরং তারপরে মানে তিনি তো নদিয়াতে ছিলেন, নদিয়া থেকে তিনি পালিয়ে প্রাসাদের পিছন দিয়ে পালিয়ে তিনি চলে গিয়েছেন বিক্রমপুরে, এবং বিক্রমপুর মানে বর্তমান মুন্সিগঞ্জ জেলা, সেখানে তার ছেলে বিশ্বরূপ সেন এবং তার ছেলে তার দুই ছেলে বিশ্বরূপ সেন এবং কেশব সেন। কেশব সেন 1230 সাল পর্যন্ত বিক্রমপুরে শাসনকার্য পরিচালনা করেছিলেন। সুতরাং 1230 সাল পর্যন্ত সেন বংশ কোনো না কোনোভাবে বাংলায় টিকে ছিল। হ্যাঁ, তাহলে এইভাবে মোটামুটি প্রাচীন বাংলার ইতিহাসটাকে আমরা উল্লেখ করতে পারি। এবং 1204 সাল থেকে 1757 সাল পর্যন্ত যে সময়টা, সেটা মূলত মধ্যযুগের বাংলা, এবং 1757 পলাশী যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত যে বাংলা, সেটা হলো মূলত আধুনিক বাংলা। এভাবে আমরা যদি পড়ি তাহলে খুব সুন্দর করে এগুলো মনে থাকবে, এবং বিসিএস থেকে শুরু করে সকল পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এই জিনিসগুলো আপনারা টু দ্য পয়েন্ট করে নেবেন, মনে থাকবে আশা করি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।